প্রথম যদি আপনি এখানে আসেন যে প্রতিশ্রুতির কথা, প্রতিশ্রুতি নির্বাচনের সময় দুই দিকের প্রতিশ্রুতি হয়। একটা প্রতিশ্রুতি হলো জনগণ কি চায়, আর একটা প্রতিশ্রুতি হলো যে রাজনৈতিক দলের তরফ থেকে যে আমরা গেলে কি করব। দুইটাই প্রতিশ্রুতি। একটা হলো রাজনৈতিক দল বলে আমরা এই করব, যেটা তাদের নির্বাচন ইশতেহারে থাকে, নির্বাচন ইশতেহার, এটা প্রতিশ্রুতি। ওটা কিন্তু সে জনগণের মত নেয় না, ওটা তার দলীয় সিদ্ধান্ত। আর যেটা জনগণ চায় সেটা হলো জনগণের সিদ্ধান্ত। এবার একটা গণভোটের ব্যাপার আসছে, সেটা হইল জুলাই সনদ যে স্বাক্ষর করলো সেটা নোট অফ ডিসেন্ট দেওয়ার কারণে, তার মানে কিছু দ্বিমত আছে তাদের, এই দ্বিমত থাকার কারণেই কিন্তু গণভোটে যেতে হয়েছে। আর গণভোটে যাওয়ার পর দ্বিমতের আলোচনা অবান্তর। সেলিম ভাই একটা কথা বললেন যে গণভোটের আইনগত ভিত্তি নাই কিন্তু প্রস্তাবক বিএনপি। ইউ জাস্ট টেল মি যে যেটার কোনো আইনগত ভিত্তি নাই সেটার প্রস্তাবক কেন হন? যখন একটা বিজ্ঞ রাজনৈতিক দল দেয় যারা টানা 10 বছর ক্ষমতায় ছিল, প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছিলেন 3 বার, 10টা বছর ছিলেন, এই যে পোর খাওয়া প্লাস 17 বছর রাজনীতির বাইরে থেকে আপনি যাই না শুই না, যার আইনগত ভিত্তি নাই সেটাকে আপনি যখন বলতেছেন প্রস্তাবক আপনি, তখন তো এটা যে বলা হয় যে ইউনূস সাহেব বলছে অন্তহীন কি বলে প্রতারণা। তো তার আগে তো দেখি আপনারা করলেন। আপনি যখন জানেন ইউনূস সাহেব তো আমি মনেই করি না কোনো ব্যক্তি, কোনো রাজনীতিবিদ, কিন্তু আপনি তো রাজনীতিবিদ, আপনি ইউ আন্ডারস্ট্যান্ড দ্য মাইন্ড অফ দ্য পিপল। তো আপনি সেই গণভোটে গেলেন, যাওয়ার পর এখন আপনি বলতেছেন যে এটা আইনগত ভিত্তি নেই। অ্যাবসার্ড। কেন না, কেন? নো ওয়ে। আইনে একটা টার্ম আছে ফ্যাক্টাম ভ্যালেট। এটার মানে হচ্ছে এই যে যা করা উচিত ছিল না কিন্তু সবাই মিলে করেছি, এটা বৈধ, ইট ইজ ল। আমি দৃঢ়চিত্তে বলছি, আমরা 3 জন মিলে এখন সিদ্ধান্ত নেই এই মুহূর্তে না টকশো হবে না আমরা বেরোয় যাই, আপনার স্লটের প্রবলেম হবে, আপনার অডিয়েন্সের প্রবলেম হবে, বাট আমরা যে বেরোয় গেলাম এটা ল। বিষয়টা হলো ওইখানে। কিন্তু আপনি এথিক্যালি বেরোইতে পারেন না, কারণ আপনি এই স্লটটা কি করবেন, একটা টকশো চলছে। তা সেই হিসাবে সুতরাং এটা তারা হচ্ছে তারা পরিষ্কার প্রতিশ্রুতি ভঙ্গ করছে, নাম্বার 1। নাম্বার 2 বলা হচ্ছে নির্বাচন পিছনের বাহানা যাতে না হয়। দক্ষতা দেখিয়েছে সেখানে। নির্বাচন পিছনের বাহানা যাতে না হয় সেজন্য আমরা এগুলো মেনেছি। ভাই এই কথা তো আপনার জাতি দেখতেছে, পুরো দেশ দেখতেছে, আপনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলতেছেন। আর একজন পার্লামেন্টের একেবারে স্টিয়ারিংয়ে বসা, পার্লামেন্টের স্টিয়ারিংয়ে যেটা বলা হয়, সেখানে বসে একজন বলছেন যে নির্বাচন হতো না আমরা যদি গণভোটের জন্য রাজি না হতাম। এটা কি রে ভাই? তারপরে সব বাদ দিলাম, বাংলাদেশের প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী অত্যন্ত সাদাসিধা কায়দায় যিনি চলেন এবং সবসময় জনগণের দিকে তাকায় থাকেন, তার বিভিন্ন কর্মকাণ্ড আমার দ্বিমত থাকতে পারে সেটা ভিন্ন কথা, কিন্তু সে যেভাবে খুব স্বাভাবিকভাবে সাদাসিধা মানুষের সাথে চলে, রাস্তায় দেখা হইলে এক জায়গায় গেলে পরে সাধারণ লোকটার সাথে যেভাবে সে মিশে যায়, তারপরে তার ট্রাফিক জ্যামের মধ্যে চলাফেরা, আমি সমর্থন করি কি করি না সেই বিতর্কে আমি যাচ্ছি না। কিন্তু এই যে কাজগুলো যে যিনি করছেন, তার মতো একজন সহজ সরল লোক যখন জনগণের 17 বছরের আন্দোলনের ভিত্তিতে দেখলেন জনগণ যেটা চায় ফেসিজম যাতে ফেরত না আসে, এটা বারবার এখনো বলছেন, সেজন্য গণভোটে উনি হাতে ভোট দিতে বলেছিলেন। 51% লোক ভোট দিছে হাতে। কিভাবে? কারণ 51% লোক বিএনপি পেয়েছে। তাহলে সেই 51% তো গেছেই বিএনপির এই হা ভোটে। তার সাথে আরো 18 যদি যোগ করেন তাহলে 69% ভোট হয় যেটা পেয়েছে। আপনি তবে একটা জাতির সামনে প্রকাশ্যে, আজকে আমি ঠিক জানি না যে এই যে প্রধানমন্ত্রী এই যে প্রতিশ্রুতি দিলেন গণভোট করবেন, লালন করবেন, গণভোট বাস্তবায়ন করবেন, গণভোটের পক্ষে ভোট দিতে বললেন, আমি ঠিক জানি না জাতির কাছে বার্তা কি যায়, এটা জাতি মূল্যায়ন করবে। আরেকটা কথা আপনি বলছেন, আপনি আনছেন আজকে কি এই যে যেটা ভাই বলল অক্ষরে অক্ষরে পালন করে, আপনি একটা দিকে তাকান, একটা বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় হইল, সেটা আপনারা বাতিল করে দিলেন। বাতিল করে আপনি কোথায় যাচ্ছেন? আপনি যখন এই যে ভাই একটা কথা বলছে শপথবদ্ধ রাজনীতিবিদের কথা বলছেন, শপথবদ্ধ রাজনীতি কখন হয়? যখন বিচার বিভাগকে নির্বাহী বিভাগ নিয়ন্ত্রণ করে।
যখন বিচার বিভাগকে, আবারও বলছি, বিচার বিভাগকে যখন নির্বাহী বিভাগ নিয়ন্ত্রণ করে, তখন নির্বাহী বিভাগের কোনো লোক যখন বিচারকের সামনে দিয়ে হেঁটে যায়, তখন তার কাছে মনে হয় উনি আমার নিয়োগকর্তা। তখন তার যে বিশাল ক্ষমতা, তার যে বিশাল সাম্রাজ্য, একজন বিচারপতির একটা সাংবিধানিক পর্যায়ে কত ওয়াইড তাকে দিছে, এখান থেকে কলমের খোঁচা মারলে দিনাজপুর রংপুরের ডিসির কলম থেমে যায়। সেই বিচার বিভাগকে আপনি নিয়ে গেছেন নির্বাহী বিভাগের অধীনে। নির্বাহী বিভাগের অধীনে যখনই থাকে সচিবকেও কেয়ার করতে হয়। আপনি আপনি দেখেন না কোর্ট কন্ডেম প্রসিডিংয়ে কয়টা সচিবরে কখন আমরা আইনে দাঁড়া করায় রাখতে পারছি? পারি নাই। এবং সম্প্রতি একটা ঘটনা ঘটছে, সেটা আমি এখানে আনলাম না। জি, তো সেই কারণে বললাম, যারা বিচার বিভাগের পৃথকীকরণটাকে অফিসিয়ালি ক্ষমতায় আসার পর থামাই দিচ্ছেন, তাহলে আমি কি করে ভাববো যে তারা বাস্তবায়ন করবেন? আপনি সকালে একটা যে কথা বইলা গণভোট কইরা আসলেন, জুলাই সনদ বাস্তবায়ন করে আপনি এখন উল্টে ফেললেন। শুধু তাই না, আমি তর্কের খাতিরে আমি এটার থেকে সরতে চাই না, আমি ব্যক্তিগতভাবে, সেটা আমার ইচ্ছা। কিন্তু আপনার যে দলীয় প্রতিশ্রুতি ছিল সেখানেও তো দ্বিকক্ষ ছিল, সেটাই বা করলেন কোথায়? করবেন, সামনে আসবে একটা অধিবেশন, সেটা হবে বাজেট অধিবেশন, এভাবে করতে পারেন। শেখ হাসিনাও কিন্তু করেছিল। শেখ হাসিনার যে দাপটটা ছিল, শেখ হাসিনার যে ক্ষমতাটা ছিল, তার দলকে একচ্ছত্রভাবে আধিপত্য বিস্তার করা, প্রশাসনের উপরে আধিপত্য বিস্তার করা, আমি এটা এই কিন্তু সরকারের সংবিধান এখনো দেখছি। সংশোধনের যে কমিটি, সেটির তো ঘোষণা দিয়েছে আপনি সংশোধন কমিটি আপনি বানান না, কিচ্ছু আসে যায় না তো। কারণ আপনি সংবিধান, আপনার 2/3 মেজরিটি, ভাই কাউকে দরকার নাই। আপনি এই পার্লামেন্টটাকে আপনি যতই আমার বুঝান প্রাণবন্তন না, ইট ইজ জাস্ট ইউজলেস। আমি গত যে একটা অধিবেশন হইল, আমি চ্যালেঞ্জ করেছি, আমাকে দেখান না, আপনি তো ভাই একজন সাংবাদিক, ভাই আমার সামনে আছেন, এই একটা মাস যে সংসদে আলোচনা হইল কি নিয়ে? কে রাজাকার, কে গুপ্ত, কে সুপ্ত, হ্যাঁ, কে এখনো গোপনে ছাত্রলীগ ছিল, গোপনে জামাত ছিল, গোপনে কি আলাপ রে ভাই পার্লামেন্টে? এই পার্লামেন্টে এই এক মাসে আমরা কি পেয়েছি? আসেন, চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি, পাই নেই, সামনে দিতে পারবে কিনা আমি জানি না। কথায় কথা আপনি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বাড়াইছেন, তেলের দাম বাড়াইছেন, দাম okay, বাড়ছে, হ্যাঁ, বেড়েছে, ভালো কথা, রাইট আছে সরকারের বাড়ানোর, সেটা নিয়ে আমি দ্বিমত করছি না। ওনার ট্যাক্স বাড়াবেন সেটাও বলে রাখছেন, বিদ্যুতের বিল বাড়াবেন সেটাও বলে রাখছেন, বিদ্যুৎ 15 ঘন্টা থাকে না গ্রামগঞ্জে এখনো, অথচ আপনার, আচ্ছা এখন আসেন, আপনি যে এটা নৈতিক দায়িত্ব, ম্যান্ডেটরি, আপনি দাম বাড়াইতে পারেন, কোনো বাধা নাই, ট্যাক্স বাড়াইতে পারেন, কোনো বাধা নাই, আপনাকে ব্যাখ্যা দিতে হবে। আপনি ট্যাক্স বাড়াই যে টাকাটা নিবেন, তেলের দাম বাড়াইছেন, টাকাটা নিবেন, নিয়ে রাষ্ট্রের জন্য এমন কি ভালো করবেন পরিকল্পনা দিতেই হবে, ম্যান্ডেটরি। আপনি যদি গায়ের জোরে না দেন সেটা আপনার ব্যাপার। তো রাজাক ভাই একটু আপনি যোগ তো করি যে জনগণকে স্যাটিসফাইড করতে হবে। সরকার তো বেশ কিছু জনতুষ্টির কর্মসূচি হাতে নিয়েছে। আমি তো বললাম, যেমন আপনি খাল খনন করতেছেন, কোটি 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 টাকা ব্যয় হবে, কিন্তু সুনির্দিষ্ট ব্যাখ্যা আমার কাছে নাই, যেটা কোথায় গিয়ে শেষ হবে, আমি পাবো কি? বর্ষা মৌসুম শুরু হয়েছে, এখন খাল খনন। বললামই তো, আপনার দেশে রাস্তা কাটাও শুরু হয় দেখবেন বর্ষার সিজনে। আমরা দেখছি বর্ষার সময় রাস্তা কাটে, কারণ এখানে বিলের ঘাপলা হয়, এই টাইম বাড়ায়, মুইসা যায়, এই পানি গইলে কি কাদা মাটি গইলা ইয়ে হয়ে গেছে, ভরাট হয়ে যাচ্ছে। সেই বিতর্কে আমি যাচ্ছি না। সরকারকে সুনির্দিষ্ট একটা ব্যাখ্যা দিবেন যে ট্যাক্স আমি এত % বাড়াইলাম এবং তাতে আমার রাজস্ব এত বাড়তি আসবে, সেটা দিয়ে জনকল্যাণমুখী আপনি কি করবেন, ব্যাখ্যা দেওয়াটা ম্যান্ডেটরি। আমি আবারও বলছি, ম্যান্ডেটরি জনগণের কাছে দিতে। আপনি খালি কথা কথা দাম বাড়ায় বসে থাকবেন কি কারণে? আপনি ধরেন আপনি ফ্যামিলি কার্ড দিচ্ছেন, কৃষি কার্ড দিচ্ছেন, এলপিজি কার্ডও দিচ্ছেন, ফাইন, আমার এটা নিয়ে দ্বিমত নাই, ভালো, দিস ইজ ম্যানেজারিয়াল জব। এটা কিন্তু রাষ্ট্রের যে মানে রাষ্ট্রের আমি কি গাইডলাইন দিচ্ছি, রাষ্ট্রকে নিচ্ছি কোথায়, ইট ইজ নট দ্যাট। এটার জন্য দরকার আপনার ফরেন পলিসি, এটার জন্য দরকার আপনার অর্থনীতি। আপনি কোথায় দিচ্ছেন এগুলা? এখন পর্যন্ত আপনি দিচ্ছেন, আপনি কল্পনা করেন না যে সবাইরে ফ্যামিলি কার্ড দিচ্ছেন। ওনার বাসায় একটা ফ্যামিলি কার্ড আছে, আর তর্কের খাতির বলছি, একটা ফ্যামিলি কার্ড, একটা বয়স্ক ভাতার কার্ড, একটা কৃষি কার্ড, তারপরে একটা এলপিজি কার্ড, সব পাইয়ে উনি মাসে 10,000 টাকা পাই। তর্কের খাতিরে ধরে নিলাম এই পুরা দেশে 18 কোটি লোক ডেইলি মাসে 10,000 টাকা পায়। হোয়াট ইজ দি ইউজ অফ ইট? আপনি কি এদের লোকগুলোর ফাংশন কি তাইলে? আপনি 2,500 টাকার একটা ফ্যামিলি কার্ড মনে করেন 100 লোকেরও যদি দেন তাহলে কত হয়? 2.5 লাখ টাকা 100 জনরে যদি দেন।
অথচ আপনি 100 লোকের কার্ডটার পয়সা দিয়ে যদি একটা লোককে বিদেশে পাঠান, যে এই ফ্যামিলি অর্থনৈতিক কষ্টে আছে, তাকে আমি বিদেশে পাঠানোর চেষ্টা করি, আমার ফরেন মিনিস্টার যাক, আমার ম্যান পাওয়ার মিনিস্টার বহির্বিশ্বে গিয়ে বলুক যে দক্ষ লোক চাই, নাইলে আপনি ট্রেন আপ করেন, ইলেকট্রিশিয়ান বানান, ওয়েল্ডার বানান, বানাইয়া ওই 2,500 টাকা করে না দিয়ে আপনি 100 লোকের কার্ডের পয়সা দিয়ে একটা ফ্যামিলির একটা ছেলেকে বহির্বিশ্বে পাঠিয়ে দেন, ফরেন রেমিটেন্স আসবে, ওই ফ্যামিলিটা দাঁড়ায় যাবে। এটা পরিকল্পনা হতে পারে, এগুলা কোনো পরিকল্পনা নয়। এটা কি পরিকল্পনা? আপনি ফ্যামিলি কার্ড দিচ্ছেন, কি হবে এই ফ্যামিলি কার্ড? এটা হতে পারে যে আপনার লোকের এই ফ্যামিলি কার্ড, কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে তাদেরকে, সেটা দক্ষতা এটা বাড়াতে তো হবে। কর্মসংস্থান নয়, এটা তো আপনি বেকার বানাচ্ছেন। মানুষ অলস হচ্ছে। অফকোর্স। আর 2,500 টাকা কোনো টাকা নয়, আপনি খালি মুখে মুখে বলবেন দিবেন, কি হবে? কি এতে কি হবে? বরং আপনি একটা ফ্যামিলি 100 কার্ডের বদলে একটা ছেলেকে পাঠান, 100 কার্ডের বদলে একটা মেয়েকে নার্সের ট্রেনিং দিয়ে পাঠান, আপনি ওই ফ্যামিলিটা দাঁড়িয়ে যাবে, ফরেন রেমিটেন্স আসবে, কর্মসংস্থান। পা ধরেন গিয়ে মানুষের। আমরা জানি আমাদের যে প্রতিশ্রুতি, 2 ধরনের প্রতিশ্রুতি বাংলাদেশে দেওয়া হয় আমাদের মতো দেশের। একটা হইলো ইন্টারনাল প্রতিশ্রুতি, যেটা আমি বললাম, এই যে গণভোট, এইসব কিন্তু সব প্রতিশ্রুতির অংশ। আপনি ডিনাই করে বসে আছেন, কারণ আপনার 2/3 মেজরিটি আছে। আপনি সংবিধান সংশোধন কমিটি বানান, আমি তো মনে করি কোনো প্রয়োজন নাই, ইউজ নাই। এইবার আসেন এক্সটার্নাল। আপনার এক্সটার্নাল কমিটমেন্ট থাকে অলিখিত। আমাদের আজকের এই প্রধানমন্ত্রী যিনি, তিনি আসায় কিন্তু বলছিলেন আমার আসাটা আমার একার ইচ্ছা নয়। তারপরে কি, তার মানে একটা জায়গায় আসছেন, ওই যে আসার মতো গ্রাউন্ড তৈরি হয়েছে, পরিবেশ তৈরি হয়েছে, পরিবেশ তৈরি হয়েছে। তার মানে কি, এই যে একার ইচ্ছা ছিল না, কার কার ইচ্ছা ছিল? এখন আপনি ইন্টারনাল, আপনি যা খুশি তাই করেন, কারণ সমস্ত ক্ষমতা আপনার কাছে, 2/3 মেজরিটি আপনার কাছে। সুতরাং আপনি ধরে নিলাম আপনি দমায় রাখতে পারবেন ইন্টারনাল, বাট এক্সটার্নাল ইতিমধ্যে তো আমরা দেখতেছি অনেক কিছু শুরু হয়েছে। এক্সটার্নাল 3টা ফ্যাক্টর, চায়না, ইন্ডিয়া, ভারত। চায়না, আমেরিকা এবং ইন্ডিয়া, 3টা জায়গা কিন্তু আপনাকে মোকাবেলা করতে হবে। ভেরি টাফ। আমি এই ডিটেলস আমি যাচ্ছি না। দ্যাট ইজ এক্সটার্নাল প্রতিশ্রুতিও থাকে। আবার যদি উল্টা দিকে আসেন, আমরা আপনার কি মনে আছে যে শেখ হাসিনা বেগম, শেখ হাসিনা যখন লাস্ট চায়না ভিজিট করলেন, তার 4 দিন বা 5 দিনের সফর ছিল, সে 3.5 দিনের মাথায় চলে আসছে, 1.5 দিনের সফর। পৃথিবীতেই নজির নাই, পৃথিবীতেই নজির নাই। কেন নাই? যে আপনি প্লেন থেকে গিয়ে একটা দেশে নামবেন, ওই নামার পর আবার প্লেনে উঠবেন ফেরার জন্য, তার ভিতর সমস্ত টাইমটা, সমস্ত স্লটগুলা ভাগ করা। সেটা ভাগ করে যাওয়ার পর যখন আপনি 1.5 দিন আগে চলে আসছেন, তার মানে শি ওয়াজ রিফিউজড বাই চায়না। আজকে কিন্তু আমরা পত্রিকান্তরে যা দেখি এবং ভাবভঙ্গি যা দেখি, তাতে কিন্তু অলরেডি মনে হয় যে আমরা কোথায় ভিজিট করব আগে, সেই প্রশ্ন অলরেডি আসছে। দ্যাট মে বি এ টার্নিং পয়েন্ট। ইন্টারনালি ভাই আমার চাকরি তাই বুঝান, এক্সটার্নালি ইট ইজ ভেরি ডিফিকাল্ট। সো সিভিয়ার কনসিকুয়েন্স ইজ কামিং ফর ইউ। সো আপনার ইন্টারনাল পিস সবচেয়ে বড় দরকার। আপনি ভিতরেও শান্তি নাই, বাইরেও শান্তি নাই, আপনার নিজের ফ্যামিলি লাইফও তো লিড করেন, ঘরে জ্বালা বাইরে জ্বালা।